আপনি কোহেরেন্স আর কোহেশন নিয়ে বললেন, হুম। এই জিনিসটা আমি আজ পর্যন্ত দেখি নাই কাউকে সোজা বাংলায় বুঝাইতে। সো আমরা ক্লাসে যাই। আচ্ছা, আইএলটিএস রাইটিংটা মূলত কি? যদি আমরা অনেকে হয়তো বা এখানে জানি বা অনেকে জানি না। সো আইএলটিএস রাইটিংটা বেসিক্যালি হচ্ছে একটা টাস্ক, যেখানে আপনাদেরকে হচ্ছে দুইটা টাস্ক দেওয়া হবে। যে দুইটা টাস্কের মধ্যে হচ্ছে একটা হচ্ছে আপনাকে একটা চিত্র দেওয়া হবে। ওই চিত্রটা আপনাকে একটু ডেসক্রিপ্ট করতে হবে। চিত্রটা এরকম হতে পারে, একটা আমরা ছোট ক্লাসে যেরকম 9-10-এ অথবা ইন্টারে অনেকে আমরা গ্রাফ চার্ট, বার চার্ট চিনি। সো ওইগুলা একটা দিতে পারে। সো ওইগুলা দিবে, সেখান থেকে আপনাকে বলবে যে আপনি উইদিন 150 ওয়ার্ডস ইউ হ্যাভ টু রাইট এটার যেই ডেসক্রিপশন সেটা আপনাকে লিখতে হবে। যদি কেউ কোনো কিছু বুঝতে না পারেন একটু জানাবেন, ঠিক আছে? আর রাইটিং টাস্ক 2 যে পার্টটা, সেই পার্টটাতে হচ্ছে আপনাকে একটা সিচুয়েশন দেওয়া হবে। ধরে নিন এমন একটা সিচুয়েশন দিবে যেখানে কোনো মানুষ মনে করবে যে হ্যাঁ এখানে এটা ভালো হচ্ছে, আর কোনো মানুষ মনে করবে যে না এটা এখানে খারাপ হচ্ছে। তো এখন আপনার কাছ থেকে জানতে চাইবে আপনি কি মনে করছেন। ঠিক আছে, তো এরকম দুইটা টাইপের কোয়েশ্চেন হয়। তো এটার মধ্যে আবার কিছু ভ্যারাইটিস আছে। রাইটিং টাস্ক 1 এর মধ্যে 6 রকমের কোয়েশ্চেন আসে সাধারণত। একটা হচ্ছে প্রথমটা পাই চার্ট, তারপর হচ্ছে বার চার্ট। আমি যদি একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? একটু জানাবেন আমাকে। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। জি জি, দেখা যাচ্ছে। ওকে। সো এখানে আমরা একটু একটু জাস্ট ওভারভিউ করতেছি। এই যে একটা চিত্র, সেটাকে আসলে ফ্লো চার্ট বলে বা প্রসেস ডায়াগ্রাম বলে। সো এরকম একটা চিত্র থাকে, সেখানে আপনাকে এই চিত্রটাকে ডিসক্রাইব করতে হবে। সো এটা নিয়ে আরো বিস্তারিত পরে বলতেছি, আপাতত আমরা একটু এটা নিয়ে একটু দেখি যে কি কি টাইপের কোশ্চেন আসলে আসে। সো এইখানে হচ্ছে এই যে এটা একটা লাইন চার্ট, দেখেন লাইন দেওয়া আছে এবং বিভিন্ন টাইপের কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেখানে আপনাকে ওই ইনফরমেশন গুলা আপনাকে লিখতে হবে। সো এটা লিখার মধ্যেও কিছু ব্যাপার আছে, সেগুলো আমি বলতেছি। এটা হচ্ছে একটা টেবিল। সো এই টেবিলটার উপর বিশ্লেষণ করে লিখতে হবে। নেক্সট হচ্ছে পাই চার্ট, এরকম একটা হতে পারে, অথবা হচ্ছে এই যে বার চার্ট এটাকে বলে। আর লাস্ট ওয়ান হচ্ছে একটা ম্যাপ। সো এই 6 প্রকারের কোয়েশ্চেন আসতে পারে। এখানে 6টা থেকে যে কোনো একটা আসতে পারে, এটা কোনো বলা যায় না যে কোনটা কখন আসে। 6টার উপরই সমান প্রস্তুতি নিতে হয়। এটা হচ্ছে রাইটিং টাস্ক 1। ঠিক আছে, রাইটিং টাস্ক 2 তে কিছু ডিফারেন্ট টাইপের প্রশ্ন আসে। সেটা হচ্ছে এখানে যদি আমি একটু দেখাই, তাহলে হচ্ছে আমাদেরকে একটু পিছনের দিকে যাইতে হবে। দেখেন এখানে রাইটিং টাস্ক 2 এর জন্য আমরা যদি এটা একটু পড়ি, যে আমরা একটু আগে যেটা বলছিলাম, কোনো সিচুয়েশন থাকবে, ওই সিচুয়েশনের উপর ভিত্তি করে আপনাকে অ্যান্সার গুলা দিতে হবে। সো ওই সিচুয়েশন যেরকম ধরে এটা যদি আমরা একটু পড়ি, সাম পিপল সে দ্যাট হোয়াট চিলড্রেন ওয়াচ ইনফ্লুয়েন্স দেয়ার বিহেভিয়ার, আদার্স বিলিভ দ্য অ্যামাউন্ট অফ টাইম দে স্পেন্ড অন টেলিভিশন ইনফ্লুয়েন্সেস দেয়ার বিহেভিয়ার মোস্ট। তো এখানে দেখেন কিছু মানুষের কি হচ্ছে, দুই রকমের মতামত দিচ্ছে। সো ডিসকাস বোথ দিস ভিউজ এন্ড গিভ ইউর ওন অপিনিয়ন। সো এটা হচ্ছে এক টাইপের কোয়েশ্চেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আহ, ঠিকঠাক আছে নাকি আরো একটু স্লো যাবো, কোনটা? জি না ভাই, আলহামদুলিল্লাহ বুঝে যাচ্ছে। ওকে ভাইয়া। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে এক টাইপের একটা কোয়েশ্চেন। এটার মধ্যে আরেকটা আছে। এটার মধ্যে আরেকটা হচ্ছে শুধু ডিসকাস বোথ ভিউজ বলবে। ঠিক আছে, সো এইখানে আসলে
আরো কিছু কোশ্চেন্স আসে, যেরকম যদি বলি তাহলে হচ্ছে এখানে এখানে থাকতে পারে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দিস ভিউজ, এটা হইতে পারে। তারপরে হতে পারে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। তারপর হতে পারে প্রবলেম এন্ড সলিউশন। সো এগুলো যদি একটু দেখি, নিচের দিকে যাইতে হবে আমাদের। সো এইখানে দেখেন এই যে এটা হচ্ছে এগ্রি ডিসএগ্রি, একটু আগে যেটা আমরা বললাম, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এটা মানে হচ্ছে আপনি কি ওই যে তারা যে মতামতটা দিল ওইটার সাথে আপনি কি একমত নাকি দ্বিমত। সো এটা আপনি আপনার উপর বেস করে একটা অ্যান্সার দিবেন, ঠিক আছে। সো তারপর হচ্ছে এটা হচ্ছে একই সিমিলার কোশ্চেন, এটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এখানে দেখেন একটু কোশ্চেনটা, এখানে বলবে ডু অ্যাডভান্টেজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, অথবা আপনাকে এরকমও বলতে পারে যে আহ, শুধু অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ গুলা লেখার জন্য। ওকে, সো এখানে এই টাইপের কোশ্চেন্স গুলা হয়। সো এখন যদি একটু, আশা করি কি টাইপের কোশ্চেন্স আসে আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? আর এখানে কোনো যদি কোশ্চেন থাকে বলতে পারে। এখানে কোনো কোশ্চেন নাই, আপনি বোঝান তারপর। আচ্ছা, তো এখন আসি মোটামুটি মেইন ইয়াতে, যেটা হচ্ছে আইএলটিএস রাইটিং এ যদি আমাদের ভালো মার্কস পাইতে হয় তাহলে কি করতে হবে। আইএলটিএস রাইটিং এ যদি ভালো মার্কস পাইতে হয়, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার টার্গেটটা কত আমাকে আগে ফিক্স করতে হবে। যদি আমার টার্গেটটা ব্যান্ড 7 হয়, অথবা ব্যান্ড 7 এর প্লাস হয়, বা যদি লোয়েস্ট যদি ধরি তাহলে 6ও যদি হয়, তাহলে আমাকে বেসিক কিছু জিনিস মানতেই হবে। তার মাঝখানে মধ্যে হচ্ছে যে আমাকে আমার গ্রামারটা ক্লিয়ার রাখতে হবে। অ্যাটলিস্ট আমি যে সেন্টেন্স গুলো লিখতেছি ওই সেন্টেন্স গুলোতে যাতে বেসিক গ্রামার ভুলগুলো না হয়। কিছু ভুল তো অবশ্যই হবে, লেখাতে টুকটাক ভুল থাকবে, কিন্তু এমন মেজর ভুলগুলো যাতে না হয়, যেমন টেন্সগত এরর যাতে না হয়। তারপর হচ্ছে নাউন প্রোনাউন বসানোর যে ব্যাপারটা থাকে, একটা কমপ্লেক্স সেন্টেন্স একটা সিম্পল সেন্টেন্স লিখতে গেলে যে রুলস গুলো ফলো করতে হয়, ওইগুলা যদি আমার ক্লিয়ার না থাকে, আমার যদি খাতায় স্পেলিং মিস্টেক্স থাকে, তাহলে এখানে আমার পাস পাওয়াটাও টাফ। আগের থেকে এখন আইএলটিএস রাইটিং এর যে টাস্কটা সেটাতে খুবই হার্ড হয়। কারণ হচ্ছে এখন ব্যান্ড 7 পাওয়াটা আগের তুলনায় অনেকটা কঠিন, কারণ এখন অনেকগুলো বিষয় এখানে ফোকাস করা হয়। আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক জায়গায় হয়তো বা রিডিং লিসেনিং উপর টিপস ট্রিক্স বেশিরভাগ টিচাররাই দিয়ে থাকে, কিন্তু রাইটিং নিয়ে কিন্তু তেমন কথা বলে না। কারণ রাইটিং নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হবে, অনেক কিছু করতে হয়, ডিসক্রাইব করতে হয়। তো এখন যে ব্যাপারটা হচ্ছে এইখানে আপনাদেরকে যে বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের গ্রামারটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে, পাশাপাশি স্পেলিং মিস্টেক যাতে না হয় সেই জিনিসটা ক্লিয়ার রাখতে হবে। এখন আসি সেকেন্ড স্টেপে কি দরকার। সেকেন্ড স্টেপে হচ্ছে তারা কিছু ক্রাইটেরিয়া দিয়ে রাখছে এখানে, যে তাদের ক্রাইটেরিয়া অনুসারে আমাদেরকে লিখতে হবে। এখন চাইলে তো আমরা লিখতে পারি, যে কোনো ভাবে লেখা যাইতে পারে, একটা ছবি দিছে এটা আমাদের মতো করে আমরা ডিসক্রাইব করে দিলাম, কিন্তু না, ব্যাপারটা আসলে এরকম না। এইখানে আপনাকে তাদের যেই ক্রাইটেরিয়া গুলো আছে সেই ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনাকে লিখতে হবে। সো এই ক্রাইটেরিয়া গুলো কি কি? রাইটিং টাস্ক 1 এর জন্য হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্টটা মানে কি আসলে? টাস্ক অ্যাচিভমেন্টটা হচ্ছে যে আপনি, তারা যেই চিত্রটা দিল ওই চিত্রের উপর আপনি কতটুকু অ্যাচিভ করতে পারছেন। এখন অ্যাচিভ করার জন্য আপনাকে যেই যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে, চাইলে আপনি একটু নোট করতে পারেন। আপনার যদি সামনে খাতা থাকে বা পেন্সিল বা নোট পেন থাকে তাহলে একটু নোট করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে এই টাস্ক অ্যাচিভমেন্টে ভালো করতে হলে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা ক্লিয়ার ওভারভিউ দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার ওভারভিউটা কি? সো ক্লিয়ার ওভারভিউ হচ্ছে আপনি যেটা লিখলেন সেটা যাতে স্পষ্ট বোঝা যায়, মানে হচ্ছে আপনি কি বিষয়ে লিখলেন, কি নিয়ে লিখলেন। এখন আপনাকে তারা একটা চিত্র দিল যে ধরেন কোন দেশের একটা প্রোডাক্ট নিয়ে দিল, যে এই দেশে একটা প্রোডাক্টের এতটুকু চাহিদা, অন্য একটা প্রোডাক্টের ওর অন্য একটা চাহিদা, কিন্তু আপনি প্রোডাক্টের বাইরে গিয়ে অন্য বিষয় নিয়ে লেখা শুরু করছেন, তাহলে এখানে আপনার ক্লিয়ার ওভারভিউটা হচ্ছে না। পাশাপাশি হচ্ছে এটা ওভারঅল যে ধারণাটা দিতে হয় সেটাও হচ্ছে না। সো এখন আরেকটা কথা আছে যে আমরা এখানে 4টা পার্টে সাধারণত লিখি, 4টা পার্ট থাকে, ঠিক আছে।
আমরা রাইটিং টাস্ক 1টা যখন লিখি তখন আমরা ফলো করি 4টা পার্ট। তো অনেকে অনেকে অনেকভাবে একটু লিখে, অনেকে 3টা পার্ট ফলো করে, তারপর হচ্ছে অনেকে দেখা যায় 2টা পার্ট দিয়েও শেষ করে ফেলে। কিন্তু আমাদের আমাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে 4টা পার্টই ফলো করে। তো 4টা পার্ট ফলো করতে গিয়ে আমি যাকে যাকে ফলো করি, আপনারা চাইলে তাদেরকে ফলো করতে পারেন। সেটা হচ্ছে আমি আইএলস লিজকে ফলো করি, তারপর হচ্ছে রাচেল মিচেল, তারপর হচ্ছে আপনার সাইমন্স এর একটা বই আছে, ওই বইটাকে আমি ফলো করি। তো ওনারা মোটামুটি প্রত্যেকটা জায়গায় 4টা পার্টকে বেশি প্রাধান্য দিচ্ছে আর কি। তো 4টা পার্টের মধ্যে প্রথম পার্টটা কি? প্রথম পার্টটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ঠিক আছে। দ্বিতীয় পার্টটা হচ্ছে আপনি একটা ওভারঅল দিবেন। তারপর পার্ট হচ্ছে আপনি আপনার এটাকে বডি প্যারাগ্রাফ বলে, সো বডি প্যারাগ্রাফ 2টা দিবেন, একটা বডি প্যারাগ্রাফ 2, তাহলে হইতেছে কয়টা আমাদের? 4টা প্যারা, ঠিক আছে। সো এটাও টাস্ক অ্যাচিভমেন্টের একটা অংশ, যেটা হচ্ছে আপনাদেরকে একটু মেনটেন করে লিখতে হবে। সো প্রত্যেকটা জায়গায় ইন্ট্রোডাকশনে কি করতে হবে? ধরেন ইন্ট্রোডাকশনে যদি আমরা যাই, সেটা একটু পরে আসি, একটু আগে এইখানটা শেষ করি। সো নেক্সট স্টেপটা আপনারা লিখতে পারেন যে কি ফিচার্স যেগুলো থাকে একটা চিত্রের মধ্যে, সেই কি ফিচার্স গুলো আপনারা ক্লিয়ারলি হাইলাইট করতে হবে। মানে আপনি ক্লিয়ারলি বুঝাই দিতে হবে আপনার রাইটিং এর মাধ্যমে যে আপনার এইগুলা ছিল আপনার ছবির মধ্যে কি পয়েন্টস, ঠিক আছে। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? না না, বুঝতে পারছি। আচ্ছা, দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আপনার যে বডি প্যারাগ্রাফটা আমরা লিখছি, সেই বডি প্যারাগ্রাফটা হচ্ছে আপনাকে সাপোর্টিভ হইতে হবে। সাপোর্টিভ কিভাবে করব? সাপোর্টটা দিতে হবে ওই যে তাদের যে ছবিটাতে যে ডেটাগুলো আছে, ওই ডেটাগুলো দিয়ে আমাকে আমাদের বডিটা সাপোর্ট করতে হবে। মানে বডি প্যারাগ্রাফে যে লেখাগুলো লিখবো সেটা সাপোর্ট করতে হবে। তো সেটা নিয়েও আমি একটু বলবো পরে। তারপর হচ্ছে অ্যাভয়েড রং ইনফরমেশন। আপনি চেষ্টা করবেন আপনার ইনফরমেশন গুলো যাতে ঠিকঠাক হয়। মানে একটা হইতে গিয়ে আরেকটা লিখে ফেলা যাবে না, বা নিজের মতো করে লেখা যাবে না, এটা তো স্বাভাবিক। সো এই বিষয়গুলো একটু ধারণা রাখতে হবে যে আমার টাস্ক অ্যাচিভমেন্টের মধ্যে আমাদের তো 4টা জিনিস ক্লিয়ার থাকে। একটা হচ্ছে ক্লিয়ার ওভারভিউ, দেন হচ্ছে কি ফিচার্স গুলো একটু হাইলাইট করতে হবে, বডি প্যারাগ্রাফকে সাপোর্ট করতে হবে ডেটা গুলো দিয়ে যে আমার এই এই বিষয়ে এই এই পোর্শন আছে, বা এই এই শতাংশ বা পার্সেন্টেজ আছে, এই বিষয়গুলো একটু এড করতে হবে, আর রং ইনফরমেশন অ্যাভয়েড করতে হবে। দেন যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন। সো কোহেরেন্স এন্ড কোহেশনটা কি? কোহেরেন্স এন্ড কোহেশন হচ্ছে আপনার, আপনি যে লিখলেন, ধরেন আমরা একটা যদি গল্প বলি কাউকে, তাহলে গল্পের মধ্যে তো অবশ্যই একটা মিল থাকতে হবে। তো ধরেন আমরা ছোট কাউকে একটা গল্প বললাম যে আমি কোথাও ঘুরতে গেছি। এখন ঘুরতে গেছি যে গল্পটা আমি বললাম, সেই গল্পটার মধ্যে তো একটা মিল থাকতে হবে, যে আমি প্রথমে কোথা থেকে আমার বাস ছাড়লো বা আমার ট্রেন ছাড়লো, বা তারপর আমি গিয়ে কি করলাম, কোথায় উঠলাম। এখন যদি আমি আগেরটা পরে পরেরটা আগে যদি বলি, তাহলে তো আর গল্পটা সুন্দর হচ্ছে না। এই জিনিসটাই আসলে হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন, মানে আপনার যে লেখাটা সেটা একটা ফ্লো মেইনটেইন করছে কিনা, মানে একজন যখন পড়বে সে এটার মধ্যে ক্লিয়ারিটিটা পাবে কিনা। সো অ্যাকচুয়ালি কোহেরেন্স এন্ড কোহেশন মানে হচ্ছে ক্লিয়ারিটি, যে আপনি কি লিখছেন, ঠিক আছে। সো এখানে যদি আপনারা নোট করতে চান তাহলে আপনারা নোট করতে পারেন। সেটা হচ্ছে আপনাদের সেন্টেন্স গুলা অর্গানাইজ করতে হবে ক্লিয়ারলি এন্ড লজিকলি। তারপর হচ্ছে আপনার প্যারাগ্রাফিংটা ঠিকভাবে করতে হবে, এবং কিছু লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতে হবে। লিঙ্কিং ওয়ার্ডস গুলা কি? যে যে সেন্টেন্স গুলার আগে আমরা কিছু শব্দ ইউজ করতে পারি, যেমন হচ্ছে হাউএভার, ফার্স্ট অফ অল, দেয়ারফোর, এই সেন্টেন্স, এই ওয়ার্ডস গুলা আমাদের আইএলটিএস এ ভালো মার্কিং পেতে সাহায্য করে। সো এই হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন। তো এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আজ করতে পারি। না না, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তারপর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্সটা কি? লেক্সিক্যাল রিসোর্সটা হচ্ছে আপনাদের ভোকাবুলারি, ভোকাবুলারি স্কিলটা কেমন। এখন আইএলটিএস রাইটিং এর মধ্যে আইএলটিএস যেই যারা টিচাররা আছেন, ওনারা আসলে চাই কি আপনার কাছ থেকে, যে আপনার কাছ থেকে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্ডস চাই। ধরেন একটা ওয়ার্ড বারবার দিয়ে শেষ করার থেকে মোটামুটি কিছু রেঞ্জের ওয়ার্ড যদি আপনারা লিখতে পারেন, সেক্ষেত্রে এটা ভালো। তো তার কারণে আপনার লেক্সিক্যাল রিসোর্সেস যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আপনার একটু ইমপ্রুভ করতে হবে। মানে হচ্ছে ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট করতে হবে। এখন ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট করতে গিয়ে আমরা দেখি প্রায় যে কিছু হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস আছে,
অনেক কঠিন কঠিন ওয়ার্ড আছে, এই ওয়ার্ডস গুলোর পিছনে দৌড়ায়। আসলে আইএলটিএস এরকম চায় না যে একদম কঠিন কঠিন ওয়ার্ড চায় না আপনার কাছ থেকে, বাট ওই ওয়ার্ডস গুলা চায় যেগুলা কমন বাট আমরা রেগুলারলি ইউজ করি না। তো ওই কিছু ওয়ার্ডস গুলো আপনার লেখায় যদি থাকে তাহলে আপনার এই লেখাটা মান সুন্দর দেখায় এবং রিপিটেটিভ হয় না। আর আইএলটিএস এর রাইটিং এ তারা কখনোই রিপিটেটিভ রাইটিং চায় না, ঠিক আছে? সো এই হচ্ছে আসলে লেক্সিক্যাল রিসোর্সের ব্যাপারটা। তো এই বিষয়গুলো তারা আসলে ফলো করে। তারপর হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এইটা তো আসলে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। কারণ দেখেন, যদি গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে এখানে 25% পোর্শন নাম্বার দেখাচ্ছে, তারা যে নাম্বারিংটা করবে সেখানে কিন্তু হচ্ছে এটাতে 25%, এখানে 25, এটাতে 25, এটাতে 25, সো 100%। বাট এই যে দেখেন, আমি যদি গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি যদি আমার ঠিক না থাকে তাইলে এই জায়গাতে কিন্তু ঝামেলা। কারণ গ্রামাটিক্যাল যদি রেঞ্জটা ঠিক না থাকে, গ্রামাটিক্যাল যদি ভুল হয়, তাহলে আপনার কোহেরেন্স এন্ড কোহেশনে মিলবে না। তারপর আপনার কোহেরেন্স এন্ড কোহেশন যদি না হয়, টাস্ক অ্যাচিভমেন্টও দুর্বলতা থেকে যাবে, একটা প্রবলেম থেকে যাবে। আর যদি এখানে বানান স্পেলিং টেলিং ভুল হয় তাহলে হচ্ছে কি, দেখেন এখানে স্পেলিং এর জন্য আপনার লেক্সিক্যাল রিসোর্সের আইটেমও চলে যাচ্ছে। এই যে এখানে বলছে প্রোডিউসেস রেয়ার এররস ইন স্পেলিং এন্ড ওয়ার্ড ফরমেশন, মানে আপনি যদি লেক্সিক্যাল রিসোর্সে 8 পাইতে চান, ব্যান্ড 8, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু মেইনটেইন প্রোডিউসেস রেয়ার এররস ইন স্পেলিং, মানে আপনার স্পেলিং মিস্টেকস করা যাবে না, ঠিক আছে? সো এখানে 6 এর জন্য কিছু মার্কিং ক্রাইটেরিয়া আছে, আপনারা চাইলে এটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটা ব্যান্ডস্কোর ডেসক্রিপটরস আর কি, সো এটা আপনারা দেখতে পারেন, ঠিক আছে? আর আমি যে কিছু নোট করতে বলছিলাম ওইগুলা পারলে নোট করে যদি নিজে রাখতে পারেন, অথবা এই যে আইএলটিএস এর এটা নিয়ে আমার একটা রাইটিং এর একটা ক্লাস আছে ইউটিউবে, ওইটা আপনারা দেখে ফেলতে পারেন। সো ওইখানে আপনারা আরো বিস্তারিত এটা নিয়ে পেয়ে যাবেন। ওকে, সো এই চারটা বিষয়ের উপরে বেস করে আসলে মার্কিংটা করা হয়। সো রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রেও প্রায় সিমিলার। রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে জাস্ট টাস্ক অ্যাচিভমেন্টের জায়গায় হয়ে যায় টাস্ক রেসপন্স। টাস্ক রেসপন্স কেন হয়? কারণ এখানে আপনার কাছ থেকে জানতে চায় যে আপনি কি চাইছেন এখানে, বা আপনার কি মতামত। সো সেখানে আপনাকে টাস্ক রেসপন্স হয়ে যায়, বাকি সবগুলা একই রকম। সো এখানে আর তেমন কথা থাকছে না, ঠিক আছে? সো এখন আমরা যেই কথাগুলা বললাম, এই কথাগুলোর উপর বেস করে আমরা আসলে একটা ক্লাসের মধ্যে তো আর ফুল কোর্স শেষ করা যাবে না। তাও আমি চেষ্টা করছি যে আপনাদের এই যে ক্লাসের উপর এই যে আমাদের যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন্স এর উপর একটু ধারণা দিয়ে দিতে, যে কোনটা আসলে কিভাবে লিখতে হয়। সো তার আগে আমরা একটু আইএলটিএস এর রাইটিং অ্যান্সার শিটটা একটু দেখে নিই, যে আপনারা যে অ্যান্সার করবেন সেটা কিভাবে। এই যে দেখুন, এই হচ্ছে আপনাদের অ্যান্সার শিট, ঠিক আছে? এইখানে আপনারা লিখতে হবে। সো এখানে লেখার সময় আপনাদের ক্যান্ডিডেট নেম এগুলা তো আপনারা বুঝে যাবেন, এগুলা নিয়ে কথা বলা দরকার নাই। কিন্তু এইখানে যেটা একটু বিষয় সেটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা লাইন ইউজ করতে হবে, প্রত্যেকটা লাইন ইউজ করতে হবে আপনাকে। আপনি একটা একটা করে গ্যাপ দিয়ে দিয়ে লিখলে আপনার আপনার দেখা যাবে অনেক শীট লেগে যাবে, বাট এত শীট আইএলটিএস আপনাকে প্রোভাইড করলেও এটা আপনার জন্য বেটার না। তো আপনাকে কি করতে হবে, এইখানে প্রায় 15টার মতো ঘর আছে, এই 15টা ঘরই আপনাকে লিখতে হবে। তারপর এটা শেষ করে আপনি ওইটাতে যাবেন, তারপর এখানে আপনার যতটুকু প্রয়োজন এতটুকু। তো অনেকের লেখা যাদের ছোট, তাদের মোটামুটি 2টা টাস্কে হয়ে যায়। একটা টাস্ক হচ্ছে এখানে টাস্ক 1 এর জন্য 150 ওয়ার্ডস, আর টাস্ক 2 এর জন্য হচ্ছে 250 প্লাস ওয়ার্ডস, ঠিক আছে? তো আমরা যারা স্টুডেন্টদেরকে বলি যে আপনারা অলওয়েজ 180 আশেপাশে থাকবেন, 180, 90, 200 এর বেশি তো অবশ্যই যাওয়া উচিত না, কারণ টাইমেরও তো একটা লিমিটেশন আছে। কারণ এখানে মাত্র আপনি 1 ঘন্টা সময় পাবেন, আর প্রশ্নপত্রে লেখা থাকে যে 20 মিনিট আপনি টাইপিং টাস্ক 1 এর জন্য সময় পাবেন। আসলে ওইটা না, আপনি চাইলে 25 মিনিট ইউজ করতে পারবেন, আর ওই দিক দিয়ে 35 মিনিট ইউজ করতে পারবেন। সো আমি সবসময় প্রেফার করি যে আপনি রাইটিং টাস্ক 1 এর জন্য 25 মিনিট ইউজ করেন, রাইটিং টাস্ক 2 এর জন্য 35 মিনিটস ইউজ করেন। সো রাইটিং টাস্ক 1 এর জন্য একটা শীট দিবে আপনাকে এপি টু পিচ, দেন হচ্ছে রাইটিং টাস্ক 2 এর জন্য। সো আপনি যদি সিঙ্গেল করে ইউজ করেন সবগুলা, তাহলে আপনি 2টা টাস্কই এই 4টা পেজের মধ্যে শেষ করে ফেলতে পারবেন। সো এটা একটা বিষয় যেখানে আপনি, আর এখানে কিছু অফিসিয়াল কথাবার্তা আছে, ডো নট রাইট বিলো দিস লাইন, এখানে আর নিচে লেখা যাবে না। সো এই হচ্ছে আইএলটিএস এর রাইটিং এর শীটটা, যেখানে আপনারা আপনাদের এক্সাম দিবেন।
এবং আপনারা যখন আপনাদের রাইটিং প্র্যাকটিস করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে এইখানে আপনারা হচ্ছে এই যে শীটগুলা এগুলা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর আপনারা এখানে লিখবেন, যাতে করে আপনাদের যে একটা রেঞ্জ আছে। আর আরেকটু বসে বলেনি 150 ওয়ার্ডের নিচে লিখলে কিন্তু আপনাকে নেগেটিভ মার্কিং করবে, বা 250 ওয়ার্ড হলে আপনাকে নেগেটিভ মার্কিং করবে। যদি ধরেন যে আপনি ওখানে 7 পাইতেন, তো সেখান থেকে আপনাকে তারা তাদের মতো ইচ্ছা করে যে কোনো একটা নেগেটিভ মার্কিং করতে পারে। তো এটা আসলে নেগেটিভ মার্কিং কতটুকু করে কিভাবে করে সেটা কেউই ক্লিয়ার না। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে এখানে যে 150 ওয়ার্ডের একটা ক্লাস লিখতে বলে, তো হুম। 150 ওয়ার্ড যে কাউন্ট করবো, এটা আসলে এর মধ্যে কোন কোন বিষয়গুলো ইগনোর করবো? যেমন ধরেন লিঙ্কিং ওয়ার্ডস অথবা না, আর্টিকেল। ইগনোর না, ইগনোর করা যাবে না, এখানে সবগুলাই কাউন্ট করবে, প্রত্যেকটা আর্টিকেল ওয়ার্ডে। কোন কাউন্ট করবে? হ্যাঁ, আর্টিকেল পর্যন্ত কাউন্ট করবে। হ্যাঁ, আচ্ছা কারণ আচ্ছা আচ্ছা। আর্টিকেলটাও তো আপনাকে একটা মিনিংফুল একটা ইয়া দিচ্ছে না, আপনার একটা গ্রামার যে সাহায্য করছে, প্লাস এটা একটা মিনিংও তো দিচ্ছে। সো এটাও আপনাকে কাউন্ট করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো তার কারণে হয়ে যায় এখানে মোটামুটি কম দেখতে গেলেও হয়ে যায় আসলে। যে আর্টিকেল গুলা লিখলে তো যদি কাউন্ট করে তাহলে তো এত বেশি লেখার দরকার পড়বে না। হ্যাঁ, তারপরেও হচ্ছে এখন আসি যে এই যে গোছানোর যে ব্যাপারটা, এখন আমাদের সবচেয়ে যে ভাইটাল পার্ট সেটা হচ্ছে 4টা প্যারাগ্রাফ আমরা রাইটিং টাস্ক 1 এর জন্য লিখছি, 4টা প্যারাগ্রাফ আমরা রাইটিং টাস্ক 2 এর জন্য লিখবো। কিন্তু রাইটিং টাস্ক 1 এ আমরা ওভারঅল দিতে পারবো, ওভারঅল যে বিষয়টা, কিন্তু রাইটিং টাস্ক 2 তে আমাদেরকে অবশ্যই একটা কনক্লুশন দিতে হবে, যেটা ওভারঅল দেওয়া যাবে না। কনক্লুশন দিতে হবে একটা। রাইটিং টাস্ক 1 এ কোনো কনক্লুশন দেওয়ার প্রয়োজন নাই, কারণ রাইটিং টাস্ক 1 এ অনেক ডেমো আনসারে পাবেন যে কনক্লুশন দিয়ে রাখছে, বাট অ্যাকচুয়ালি সেটা কোনো প্রয়োজন নাই, বিকজ ওইখানে কনক্লুড কনক্লুড বলতে কিছু নাই। এটা আপনাকে একটা চিত্র দিয়েছে, সেটা আপনি ডেসক্রাইব করবেন, এর বাইরে কিছুই না। ঠিক আছে? জি। সো আমরা একটু কোশ্চেনের দিকে চলে যাই। আচ্ছা, এখান থেকে আমরা একটা দেখি এই বই থেকেই। আমরা যেহেতু প্রথম ক্লাস, আমরা এত কঠিনের দিকে যাব না, আমরা মোটামুটি একটু সহজের দিকে থাকি, যাতে বোঝাতে সহজ হয় ব্যাপারটা। সো প্রথম যে ইয়াটা থাকে, ধরেন আমরা যে একটা লাইন চার্ট নিয়ে আজকে কথা বলি। সো লাইন চার্টের বিষয়টা আসলে কি? সো প্রথমে হচ্ছে এখানে আপনাকে দেখতে হবে যে তারা এখানে যে উপরে যেই কোশ্চেনটাতে কি কোশ্চেন করছে তারা। The graph below shows the amounts of waste produced by 3 companies over a period of 15 years. সো এই যে গ্রাফ বিলো, এটা কি শো করতেছে? এটা হচ্ছে ওয়েস্ট প্রডিউস করছে বাই 3 কোম্পানিজ, 3টা কোম্পানি ওয়েস্ট প্রডিউস করছে টনস ইন টনসে, ওভার এ পিরিয়ড অফ 15 ইয়ার্স, 15 বছরের মধ্যে। তাহলে 15 বছরটা কোনখান থেকে? 2000 থেকে 2015-তে। সো এই হচ্ছে 15 বছরের যে টাইম ডিউরেশনটা। তো এর মাঝখানে বিভিন্ন জায়গায় তারা একটু উঁচা বা নিচে নেমে গেছে, আবার উপরের দিকে উঠে গেছে, এই বিষয়গুলো তারা এখানে দিয়ে দিছে। তো এখন কোম্পানি এ হচ্ছে নীলটা, তারপর হচ্ছে কোম্পানি বি এইটা সবুজটা, আর কোম্পানি সি হচ্ছে অরেঞ্জটা। তো এই হচ্ছে 3টা কোম্পানি। সো এই 3টা কোম্পানির মধ্যে প্রথম ইন্ট্রোডাকশন পার্টে কি করতে হয়? প্রথম ইন্ট্রোডাকশন পার্টে হচ্ছে আপনার যে কোশ্চেনের যে লাইনটা, সেই লাইনটাকে আপনাকে প্যারাফ্রেজ করতে হবে। মানে এই যে তারা যে লাইনটা লিখলো, এটা প্রত্যেকটার ক্ষেত্রেই, এটা কিন্তু রাইটিং টাস্ক 1 এর প্রত্যেকটার ক্ষেত্রে আপনাকে এই প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজটা কি আসলে? প্যারাফ্রেজটা হচ্ছে তারা যেভাবে লিখছে সেটাকে একই মিনিং হবে, কিন্তু আপনাকে একটু ঘুরায়া একটু বড় করে লিখতে হবে। এই জিনিসটা আপনাকে এইখানে আপনার ইন্ট্রোডাকশন পার্টে আসবে। পাশাপাশি আপনার ছবির আশেপাশে যে বিষয়গুলো থাকে, যেমন হচ্ছে ওয়েস্ট ইন টনস, তারপর হচ্ছে কোম্পানি এ বি সি, দেন হচ্ছে 2000 ফ্রম 2000 টু 2015, এই বিষয়গুলো আপনার ওই ইন্ট্রোডাকশন পার্টে উল্লেখ করতে হবে। ঠিক আছে? সো জি। ইন্ট্রোডাকশন পার্টটা মানে হচ্ছে প্যারাফ্রেজ করা, পাশাপাশি
আমাদের ছবির আশেপাশে যে ইনফরমেশন গুলো আছে ওই ইনফরমেশন গুলাকেও ইনক্লুড করা। এখন সবটা তো আর আসলে এই ক্লাসে দেখানো সম্ভব না, তারপরে আমাদেরকেও আবার বাকি অনেকগুলা বিষয় নিয়ে কথা বলতে হবে। সো তারপরে আমরা কি করি, আমাদের দ্বিতীয় যে প্যারাটা থাকে সেটাতে আমরা ওভারঅল লিখতে পারি। ওভারঅলটা চাইলে শেষের প্যারাতেও লেখা যায় বা দ্বিতীয় প্যারাতেও লেখা যায়, কিন্তু দ্বিতীয় প্যারাতে লিখলেই মোটামুটি সুন্দর, বা অনেকে আবার শেষের দিকে লিখতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। সো ওভারঅলটা কি, ওভারঅলটা হচ্ছে আপনি যদি এক কথায় বলি তাহলে হচ্ছে আপনি চিত্রটা দেখে কি বুঝতে পারতেছেন, মানে একজনকে যদি আপনি মানে সংক্ষেপে বলেন তাহলে আপনি কি বলবেন তাকে, এই জিনিসটা হচ্ছে আসলে ওভারঅল। এই ওভারঅলের মধ্যে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে এখানে একটা নিচের দিকে চলে গেছে, একটা উপরের দিকে উঠছে, আর একটা খুবই দ্রুত নিচের দিকে নামছে। তো এখানে ভ্যারাইটিস দেখা যাচ্ছে, যে লাইনগুলোর মধ্যে যে একটা ট্রেন বলে এগুলারে, ওই ট্রেনগুলোর মধ্যে কি দেখা যাচ্ছে, ট্রেনগুলোর মধ্যে একটা ফ্লাকচুয়েশন দেখা যাচ্ছে, মানে হচ্ছে ভ্যারাইটিস। এখানে এখানে কোনোটাই কোনোভাবে স্থির না, বা কোনোটা কোনোটা উপরে উঠছে এরকম না, বা সবগুলাই উপরে উঠছে এরকমও না। ঠিক আছে, তো এই জিনিসটা আপনি জাস্ট ওইখানে লিখে দিবেন ওভারঅলের মধ্যে, যে এখানে দেখা যাচ্ছে যে এই যে তাদের যে ওয়েস্ট প্রোডাকশনটা, সেই ওয়েস্ট প্রোডাকশনের মধ্যে একটা ফ্লাকচুয়েশন আছে। তিনটা কোম্পানির বিভিন্ন টাইমে তারা বিভিন্ন রকমের এইখানে তারা পোর্শন শো করতেছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে ওভারঅল। ওভারঅলে কি লিখবো, সো এইটা নিয়ে যেহেতু আপনারা প্রস্তুতি শুরু করছেন, আপনাদের তেমন কোশ্চেনও থাকবে না, আর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। না, এটা নিয়ে আপাতত কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে আমরা বডি পার্ট একের দিকে যাই। সো বডি পার্ট একে কি লিখবো, সো বডি পার্ট ওয়ানে হচ্ছে, হ্যাঁ আরেকটা জিনিস একটু মেনশন করে দেই, সেটা হচ্ছে আমরা যখন ওভারঅল লিখবো, ওভারঅলের মধ্যে কখনোই আমরা যেমন ধরি এটা কতটুকুতে আছে, ধরে নিলাম যে এটা 4-এ আছে, মানে এই 2000 সালে কোম্পানি সি 4 টন ইউজ 4 টন ওয়েস্ট ইউজ তারা প্রডিউস করছে ধরে নিলাম। সো এই যে 4 টন কথাটা, বা এখানে যদি আমি বলি যে এটা নিয়ে হচ্ছে 8 টন, বা এখানে যদি বলি 12 টন, এই যে 12 টন বা এই যে মানে পোর্শন গুলা, এই ডেটা গুলা কখনোই ওভারঅলের মধ্যে ইউজ করা যাবে না। ওভারঅলের মধ্যে টাইমটা ইউজ করা যাবে, টাইম যে ফ্রেজটা আছে ওইটা ইউজ করা যাবে, কিন্তু কোন সময়ে কতটুকু ইউনিট উৎপাদন করছে ওইগুলা লেখা যাবে না। মানে অ্যাকচুয়াল গুলো লেখা যাবে না, জাস্ট হ্যাঁ, সিম্পল জাস্ট, ওয়ার্ডস ব্যবহার করে আইডিয়া দিতে হ্যাঁ হবে। জাস্ট আইডিয়া দিয়ে দিতে হবে যে না এখানে তারা সবসময় একটা ক্রমান্বয়ে বাড়ছে, আবার অনেকে দেখা যেতে পারে যে ক্রমান্বয়ে কমছে, এইরকম কথা লিখতে হবে, কিন্তু কখনোই ডেটা শো করা যাবে না যে হ্যাঁ এখানে এতটুকু ছিল এরপর এতটুকু হয়েছে। আচ্ছা আচ্ছা। তো তারপর এখানে কি, তারপর হচ্ছে এখানটায় আমাদের যখন বডি পার্ট ওয়ান আসবে তখন এখানে আসবে হচ্ছে ডেটার, ডেটার যত সুন্দরভাবে গোছায়া বলা যায় এই ডেটার যে হিসাব সেটা এখানে আসবে। তো বডি পার্ট ওয়ানে আমরা চেষ্টা করি ইম্পোর্টেন্ট যে বিষয়গুলো আছে সেগুলোর আগে ফাইন্ড আউট করা। তো সেগুলোর আগে ফাইন্ড আউট করতে হলে আপনাকে একটু মার্ক করে নিয়ে ফেলতে হবে যে আসলে কোন কোন জায়গায় কোন কোন টাইপের চেঞ্জ আসছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পার্থক্য দেখাইতে হবে, ডিফারেন্সিয়েশন দেখাইতে হবে, যে আমার এই যেটুকু জায়গা থেকে এইটুকু জায়গার মধ্যে বা কোনটা, আমরা সাধারণত কোনটা কোনটার মধ্যে পার্থক্য করতে পারি, পার্থক্য হচ্ছে বেশির সাথে কম, এর সাথে আমরা করতে পারি। তাহলে আমরা যদি এখানে একটু পার্থক্য দেখাই তাহলে আমরা চাইলে এই যে এটা দেখেন একদম মোটামুটি ক্রমান্বয়ে বেড়ে গেছে, বাড়ছে, আর এইটা দেখেন এটা কিন্তু মোটামুটি ক্রমান্বয়ে কমতির দিকে আছে। তাহলে দুইটা বিপরীত শো করতেছে, ডিফারেন্স শো করতেছে এখানে। তো তার কারণে চাইলে আমরা এই দুইটার মধ্যে যেই কথাবার্তা গুলো আসবে, ডেটা গুলো আসবে বা কম্প্যারিজন আসবে, এই কম্প্যারিজনটা আমরা বডি পার্ট ওয়ানে দেখাইতে পারি, কারণ বডি পার্ট ওয়ানে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা দেখানোই বেটার। সো আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে এখানে কোনটা কোনটা ভাইটাল চেঞ্জেস আছে, কি ফিচার্স আছে, আমরা যেগুলো একটু আগে বলে আসছিলাম যে কি ফিচার্স সেটা। সো এখানে ফাইন্ড আউট করার পরে আপনি চাইলে আপনি ছোট করে এখানে নোট করে রাখতে পারেন, তারপরে আপনি আপনার লেখাতে এগুলা করতে পারেন। সো এখন যখন লিখবেন তখন কিভাবে লিখবেন সেখানে আপনাকে চেষ্টা করতে হবে কিছু লিঙ্কিং ভার্বস আনার, তারপর হচ্ছে কিছু ফ্রেজে আনার, যেটা হচ্ছে সুন্দর সুন্দর কিছু ওয়ার্ডস আছে, তারপর হচ্ছে আপনি চেষ্টা করতে হবে যে আপনার সেম ওয়ার্ড যাতে বারবার না আসে, এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে আপনি যখন আপনার বডি পার্ট ওয়ান গুলা লিখতেছেন, প্রত্যেকটা পার্টেই, কিন্তু বডি পার্ট ওয়ানে আর বডি পার্ট টু তে বিশেষ করে খেয়াল রাখতে হবে যাতে আপনি
সিমিলার টাইপের সেন্টেন্স ইউজ না করতেছেন। সিমিলার টাইপের সেন্টেন্স মানে কি, আইএলস হচ্ছে আপনার কাছ থেকে কমপ্লেক্স স্ট্রাকচারটা বেশি চায়। কমপ্লেক্স স্ট্রাকচার মানে হচ্ছে যে হু, হুইজ, দ্যাট দিয়ে কানেক্টেড যে সেন্টেন্স গুলা হয়, তারপর হচ্ছে একই টাইপের যে সেন্টেন্স সেগুলো আপনার কাছ থেকে বারে বারে চায় না তারা। আপনি যদি দেখেন ম্যাক্সিমাম সেন্টেন্স গুলা কমপ্লেক্সে লিখে বাকিগুলা অন্যগুলা ইউজ করতে হবে। তার মানে এই না যে বাকিগুলাকে আমি সাইডে রেখে দিতে পারবো না। আপনার কাছ থেকে আপনি ধরেন একটা সিম্পল সেন্টেন্স লিখলেন, সেখানে এরপরে আপনি একটা কমপ্লেক্স লিখলেন, এরপরে যখন আপনি এটা লিখলেন একটা কম্পাউন্ড লিখলেন, তারপরে আবার একটা কমপ্লেক্স লিখলেন। তো এইরকম ভাবে আপনাকে ভেরি করতে হবে আপনার সেন্টেন্স গুলা। আর পাশাপাশি লিঙ্কিং ওয়ার্ডস গুলো ইউজ করতে হবে। সো লিঙ্কিং ওয়ার্ডস গুলা শিখতে হলে আপনাকে লিঙ্কিং ওয়ার্ডস গুলোর একটা শীট আছে, ওইগুলো আপনি চাইলে আহ, আপনি অনলাইন থেকে অথবা নিয়ে নিতে পারেন, অথবা অনেক গ্রুপে তো আছেই, পাশাপাশি আমাদের কাছেও পিডিএফ আছে। তারপর হচ্ছে আপনি বডি পার্ট 2 তে যখন আসবেন তখন আপনি চেষ্টা করবেন যে লেস ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা, অথবা যে বাকি পোর্শনটা সেটা নিয়ে কথা বলেন। যেমন এইটা, এটা হচ্ছে কোম্পানি বি। সো কোম্পানি বি এর যে পার্টটা সেটা নিয়ে আপনাকে এখানে আপনার লেখাটা শেষ করতে হবে। তারা দেখেন এখানে প্রায় 192টা ওয়ার্ড ইউজ করে ফেলছে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা রাইটিং টাস্ক 1 লেখার সিস্টেম। জি, বুঝতে পারছি। সো এটা আপনি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারেন, এই যে আমরা এখন যেটা বুঝাইলাম সেটা হচ্ছে, দেখেন একটা টিপস বলে দেই। আপনি যদি লাইন চার্টটা ভালো করে পড়েন তাহলে আপনার বার চার্ট আর হচ্ছে আপনার পাই চার্ট আর টেবিল, আর আর তো কোনো চার্ট নাই আপাতত, আর না, এই চারটা পার্টই আপনার জন্য ইজি হয়ে যাবে যদি আপনি একটা ভালো করে পড়েন। প্রথমত আপনার যেটা করতে হবে রাইটিং টাস্কের জন্য, অবশ্যই একটা পার্টকে ভালো করে পড়তে হবে। তো একটা পার্টের ভালো করে পড়লে দেখবেন বাকিগুলাতে মোটামুটি ইজি লাগবে। তার মধ্যে থেকে লাইন চার্ট আর বার চার্টটা প্রায় সিমিলার, আর টেবিল আর পাই চার্টটা প্রায় সিমিলার। আর যেগুলো একটু একটু কম ঝামেলা, বেশি হ্যাঁ বেশি মিল পাওয়া যায় হ্যাঁ, কম্পারিজনটা। হুম, আর ঝামেলা যেটাই পড়বেন সেটা হচ্ছে ম্যাপ নিয়ে একটু ঝামেলায় পড়তে পারেন। ম্যাপের মধ্যে যদি বেশি ইনফরমেশন দিয়ে দেয়, ইন দ্যাট কেস সবারই প্রবলেম হয়। সেই ক্ষেত্রে কিছু টেকনিক্স আগে থেকে ইউজ করে নিতে হয়। তারপর হচ্ছে প্রসেস ডায়াগ্রাম যেটা, সেটাতেও একটু একটু ঝামেলা হইতে পারে, কারণ এখানে ইনফরমেশন দেয় বাট এখানে লিখার, যেমন এরকম এই যে একটা, এটা হচ্ছে একটা ম্যাপ, এই ম্যাপের মধ্যে দেখেন ইনফরমেশন গুলা অনেকগুলা। তো এখানে এগুলারে কিভাবে আলাদা করতে হয়, কিভাবে কি করতে হয়, একটু বুঝে শুনে আপনারা যদি ডেমো আনসার গুলো একটু দেখেন, ভালো করে খেয়াল করেন, তাহলে আপনারা একটু খেয়াল করতে পারবেন। আর আসলে একটা ক্লাসের মধ্যে এত কিছু বলা তো আসলে পসিবল না। আর জি, বুঝতে পারছি। কারণ এখানে অনেক কথা, আমি যদি এটাতে যাই তাহলে অনেক ডিপে চলে যেতে হবে, আর আপনারা এখনো তো সবাই প্রস্তুতি শুরু করেন নাই যেহেতু, সো এতটা বুঝবেনও না। জি, এটা এটা হচ্ছে একটা পাই চার্ট, এটা হচ্ছে একটা বার চার্ট, এটা লাইন চার্ট। সো এরকম ভাবেই যায় আর কি। ঠিক আছে, তো এখানে অনেকগুলা কথাবার্তা আরো থাকে, যখন আপনারা আরো প্রিপারেশন নেবেন তখন আর একটু বুঝবেন। সো এই হচ্ছে, এই যে দেখেন এটা একটা প্রসেস চার্ট। এই প্রসেস চার্টটাও মোটামুটি কিন্তু সহজ না, কঠিন। সো এই হচ্ছে রাইটিং টাস্ক 1 এর যে কথা। ঠিক আছে, সো আমরা যদি রাইটিং টাস্ক 1 নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমরা রাইটিং টাস্ক 2 এর দিকে তাকাই। না, রাইটিংটা স্টোরির দিকে যেতে পারেন। 1 ইয়ার শুধু জিজ্ঞেস করেন। আচ্ছা, রাইটিং টাস্ক 2 এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার, আপনি যেই কোশ্চেন করছে, যে কোশ্চেনটা করা হয়েছে এর উপর নির্ভর করে আপনাকে অ্যান্সারটা করছেন, ওই অ্যান্সারটা সঠিক আছে কিনা। যেমন হচ্ছে ডিসকাস বোথ ভিউস এর একটা কোশ্চেন আপনাকে বলছিলাম প্রথমে। সো এই যে ডিসকাস বোথ ভিউ যদি এটা হয়, এখানে আছে কিনা এখানে একটু দেখি। এখানে ডিসকাস বোথ ভিউস, আচ্ছা পাইছি একটা, এই যে। সো এখানে ডিসকাস বোথ ভিউস, তো প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কাছ থেকে চাইছে কি।
এটা হচ্ছে রাইটিং টাস্ক 2। সো ডিসকাস বোথ ভিউজ যখন বলবে, সো তখন আপনাকে কি মনে রাখতে হবে? ডিসকাস বোথ ভিউজ যখন বলবে তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি দুইটা ভিউসই ডিসকাস করবেন এবং আপনি কোনোটারই বিপরীতে যাইতে পারবেন না। ধরেন একজন বলছে যে এই যা এটাতে এই কাজটা করা ঠিক হয় নাই, তো এখন আপনার উপস্থাপনাটা কি হবে? এখন আপনার উপস্থাপনা হবে যে হ্যাঁ সে যে মনে করছে এটা কাজটা ঠিক হয় নাই, কেন মনে করছে সে ঠিক হয় নাই, এই জিনিসটা আপনাকে লিখতে হবে। আপনি গিয়ে উল্টায় বলতে পারবেন না যে হ্যাঁ এটা না এটা না, উনি যে বলছে এটা কাজটা ঠিক হয় না, আসলে না, আসলে কাজটা ঠিক হয়েছে, এই জিনিসটা আপনি বলতে পারবেন ডিসকাস বোথ ভিউজ এর বেলায়। মানে ওনার ওপিনিয়নে থাইকা জাস্ট ওনার হ্যাঁ, ওনার ওপিনিয়নটাই আমরা শেয়ার করতেছি আমাদের নিজস্ব ভাবে। আর যখন আপনাকে বলবে যে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন, এখানে দুই টাইপের কোশ্চেন হয়। একটা হচ্ছে বোথ ভিউজ শুধু দেয়া থাকবে, সেখানে আপনি কখনোই আপনার লেখার মধ্যে অপিনিয়নটা দিতে পারবেন না, মানে অপিনিয়ন দেয়া যাবে না, নিজের অপিনিয়ন দেয়া যাবে না যখন শুধু বলবে ডিসকাস বোথ ভিউজ। আর যদি বলে যে discuss both views and give your own opinion, in that case you can give your own opinion too, but তারপরেও আলাদা আলাদা প্যাসেজে সেটা নাকি পরের লাইনে কোনটা, এই লাইনে অ্যাড করে? যদি কোনটা এই যে নিজের ওপিনিয়নটা, আমি তো ওনার একটা পয়েন্ট ডিসকাস করলাম, ডিসকাস করার পর আমি নিজের ওপিনিয়নটা এখন কখন দিব, এই লাইনেই আমি অ্যাড করে দিব নাকি পরের লাইনে অথবা পরের প্যাসেজে আলাদা করে? আচ্ছা এটা বলতেছি। সো এখন আমি কি করব, যদি আমার give your own opinion দেয়, যদি না দেয় give your opinion তাহলে কিন্তু আমি অপিনিয়ন দিতে পারবো না, এটা হচ্ছে ফার্স্ট কথা। যদি আমাকে এখন give your own opinion দিতে বলে তাইলে আমি কি করব, তাইলে অনেকে কি করে ফার্স্টের দিকে দিয়ে দেয় যে এখানে যে দুইটা সিচুয়েশন আছে, এই দুইটা সিচুয়েশনের ভিত্তি করে আমার কাছে মনে হইলো যে না আমি প্রথমটা সিচুয়েশনের সাথে আমি একমত। তো তখন তারা কি বলে, তারা এখানে প্রথম ইয়াতে বলে দেয়, এই প্রথম যে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট এটাতেই তারা বলে দেয় যে আমি ওই বিষয়টার সাথে একমত, কিন্তু এটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। কেন দ্বিমত পোষণ করি? কারণ হচ্ছে আপনাকে বলছে ডিসকাস বোথ ভিউজ, মানে প্রথমে আপনাকে কোশ্চেন করছে যে আপনি দুইটা ভিউজই ডিসকাস করেন, তারপরে আপনাকে কি বলছে যে আপনার নিজস্ব অপিনিয়ন দেন। তো আমার মতামতে হচ্ছে আপনি প্রথমে আপনার ইন্ট্রোডাকশন পার্টটা লিখবেন, সেটা একটু পরে বলতেছি। তো এখন আপনি কি করবেন, ডিসকাস বোথ ভিউজটা সেম আপনাকে করতে হবে, মানে কেন ওনারা এটা মনে করে যে এটা ঠিক বা ভুল, আপনি তাদের পক্ষ হয়ে এসে আপনি এখানে বলবেন, কারোর বিপরীতে যাওয়া যাবে না এটাতেও। তারপরে যখন আপনার ওপিনিয়ন আসবে তখন আপনি কনক্লুশন পার্টে এসে আপনি আপনার ওপিনিয়নটা দিয়ে দিবেন যে এখানে মনে হচ্ছে, আচ্ছা আমাদের কাছে আর 15 মিনিট আছে, যদি ক্লাসটা শেষ হয়ে যায় আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার একটা লিংক দিব, ওই লিংকটাতে প্রবেশ করলেই হবে, ঠিক আছে? জি। সো আমাদের ইয়াটা কোথায় ছিল, এটা। সো এখানে দুইটা ভিউজ এর মধ্যে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে আপনি তাদের বিপরীতে না যান, বিপরীতে বলা যাবে না, তাদের পক্ষে থেকেই বলতে হবে। তারপর আপনি আপনার অপিনিয়নটা এখানে এসে দিয়ে দিবেন যে হ্যাঁ আমার তারা ঠিক আছে, এইভাবে বলতে পারেন যে এইটা হলে এরকম এরকম সুবিধা হতে পারে, কিন্তু আমার মনে হয় এইটা যদি করা হয়, মানে আমার যেটার পক্ষে এটা যদি করা হয় তাহলে আরো বেশি সুবিধা হবে, তাই আমি এইটার পক্ষে, এই জিনিসটা আপনি এখানে বলতে পারেন, ঠিক আছে? সো এটা আপনাকে, তো আশা করি আপনার অ্যান্সারটা পাইছেন যে আপনি কখন লিখবেন। জি জি। ঠিক আছে, সারাটা মানে পুরাটা প্যাসেজে লেখার দরকার নাই যে আমি এটার পক্ষে আমি এটার পক্ষে, আমাকে কখন লিখতে হবে, যখন আমি হচ্ছে আমার ইন্ট্রোডাকশন পার্টে আসবো তখন, আর বাকিটা মোটামুটি সেম। সো এইখানে রাইটিং টাস্ক 2 তে সবচেয়ে বড় ফ্যাক্টই হচ্ছে এটা যে আপনার কোশ্চেন অনুযায়ী আপনি আনসারটা ঠিকভাবে উপস্থাপন করছেন কিনা, আদারওয়াইজ এখানে পুরোটাই কিন্তু জ্বলে। তো তারপরে এখানে আবার যে অন্য রকমের কোশ্চেন আছে, যে এখানে এই যে এটা, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তার মানে হচ্ছে আপনি কতটুকু এগ্রি করছেন আর কতটুকু ডিসএগ্রি করছেন, টু হোয়াট এক্সটেন্ট। এখন টু হোয়াট এক্সটেন্ট যখন বলবে তখন আপনি চাইলে পার্শিয়ালি এগ্রিও করতে পারেন, ডিসএগ্রিও করতে পারেন, তাদের যে মতামতটা সেটার সাথে আপনি পার্শিয়ালি এগ্রিও করতে পারেন, ডিসএগ্রি করতে পারেন। আবার চাইলে আপনি, আপনার যদি মনে হয় যে না
এটার সাথে এগ্রি করা যায় না, ওকে ঠিক আছে আমি এগ্রি করছি না, আমি এটার সাথে ডিসএগ্রি করছি। আর যদি মনে হয় যে না এটার সাথে আমি এগ্রি করব, তাহলে আমি এগ্রি করব। তার মানে হচ্ছে আমার কাছ থেকে অপিনিয়ন জানতে চাইছে এবং এটা প্রথমেই জানতে চাইছে, তো তার কারণে আমি কি করব, আমার ইন্ট্রোডাকশন পার্টে আমি আমার অপিনিয়নটা দিয়ে দিব এবং আমার চাইলে আমি আমার কনক্লুশন পার্টেও দিয়ে দিব। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি প্রথম থেকে যেইভাবে আপনার উপস্থাপনাটা দিয়ে আসছেন, যদি আপনি এগ্রি করেন, অবশ্যই মানতে হবে যে আপনার প্রত্যেকটা যে বডি প্যারাগ্রাফ লিখবেন সেটাতে আপনি এগ্রি করতেছেন, মানে তাদের যেই কনসেপ্টটা বা তাদের যেই টপিকটা সেটার সাথে আপনি একমত পোষণ করতেছেন, মানে আপনার কোনো লিখাতে যাতে এরকম মনে না হয় যে আপনি আবার সেটাতে দ্বিমত পোষণ করতেছেন। এটা হচ্ছে এগ্রি ডিসএগ্রি একটা কমন সিস্টেম লিখার। মানে একটা ফ্লোতে যেতে হবে। একটা ফ্লোতে যাইতে হবে, মানে একবার এগ্রি করছে আরেকবার ডিসএগ্রি করছে, এটা তো আসলে হইতে পারে না। জি জি জি। আর যদি পার্শিয়ালি করি তাহলে আমার লেখাটাও এরকম ভাবে উপস্থাপনা করতে হবে, কিন্তু পার্শিয়ালি মোটামুটি অ্যাভয়েড করাটাই বেটার, কারণ পার্শিয়ালি করতে গেলে ওইটুকু টাইমের মধ্যে আসলে কভার করাটা একটু টাফ, কারণ টাইমটা খুবই শর্ট। পার্শিয়ালি করতে গেলে দেখা যাবে মোটামুটি একটা নেগেটিভ অথবা পজিটিভ দিকে একটু বেশি হয়ে গেছে। মানে যে কোনো একটা সাইড ধরে নেওয়া ভালো। যে কোনো একটা সাইড ধরে নিয়ে লিখে ফেলাটাই বেটার। সো এটারও লেখার কিছু সিস্টেমস আছে। সো এটার লেখার সিস্টেমস এর মধ্যে হচ্ছে যেমন প্রথমটা ইন্ট্রোডাকশন পার্ট, তারপরে হচ্ছে বডি পার্ট 1, তারপরে হচ্ছে বডি পার্ট 2, তারপর হচ্ছে আমাদের কনক্লুশন। এটার মধ্যে কোনো ওভারঅল নাই। সো এটার মধ্যেও আপনাকে অবশ্যই আপনার গ্রামার অবশ্যই এখানে ফোকাস রাখতে হবে। আপনি যে লিখতেছেন আপনার লেখার মধ্যে একটা ফ্লো মেইনটেইন করতে হবে, লিঙ্কিং ওয়ার্ডস গুলা মেইনটেইন করতে হবে, দেন হচ্ছে স্পেলিং যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি আপনি অ্যাটলিস্ট 6 অর 6.5 পাইতে চান, অ্যাটলিস্ট 6.5 পাইতে গেলেও আপনাকে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যাতে গ্রামারে তেমন কোনো ভুল না হয়, স্পেলিং যাতে ভুল না হয়, আর সেন্টেন্স লিখতে গেলে যাতে সেন্টেন্স একটু কমপ্লেক্সিটি বজায় থাকে এইটুকু, আর হচ্ছে কোনো রিপিটিটিভ সেন্টেন্স বা ওয়ার্ড না হয়, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে, তাইলে আপনি 6.5 এর আশা করতে পারেন। আদারওয়াইজ রাইটিংটা কিন্তু আপনার পুরাটা স্কোরে একদম মাটি করে দিতে পারে। জি জি। তো রাইটিং নিয়ে মোটামুটি এই হচ্ছে কথা, বাট আসলে এখানে আরো অনেক কথা আছে, বাট এটা মোটামুটি একটা ওভারভিউ বলা যায়। ওভারভিউ ক্লাস হিসেবে এটাকে ধরা যায় আর কি। সো এই নিয়ে হচ্ছে মোটামুটি রাইটিং এর উপর কথাবার্তা। সো আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে রাইটিং নিয়ে, আপনারা যদি গ্রুপে তো আমি অ্যাড করে রাখছি, সো আপনারা হচ্ছে সেখানে প্রশ্ন করতে পারেন। পাশাপাশি আপনাদের প্রিপারেশন নিয়ে কোনো থাকলে বলতে পারেন। আর যদি কেউ কোর্স করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।